আসসালামু আলাইকুম। গত 3 দিন যাবৎ বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটা আন্দোলন চলতেছে সাধারণ ছাত্রদের মাঝে। তো কথা না বলে আর পারলাম না, কারণ আমাদের কথা কেউ শুনে না, আমাদের বইলা শুধু শুধু। কিন্তু তাও নিজের মনে সন্তুষ্টি, দেশটাকে ভালোবাসি। তো এখন সময় এসে গেছে দেশের জন্য কিছু করার। আজকে ছোট থেকে দেখে আসছি একটা দেশের জনগণ যখন বিপদে পড়ে থাকে, তখন সেই দেশের বিপদগ্রস্ত জনগণের আশার আলো হয়ে আসে আল্লাহর রহমতে হয় ছাত্ররা, না হয় সেনাবাহিনী। কিন্তু বর্তমান বাংলাদেশে এই দুইটাকেই তারা দমিয়ে রেখেছে। আর তাদের হাতে তারা নিতে চাচ্ছে এই সরকারি সমস্ত ক্ষেত্রগুলো তারা নিতে চাচ্ছে। মেধাগুলোকে পিছিয়ে ফেলে তাদের নিজেদের লোককে তারা ওই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে বসাতে চাচ্ছে। তা আমার কথা হচ্ছে, এই বাংলাদেশে সবচেয়ে বেশি এখন বর্তমানে আছে ভুয়া মুক্তিযোদ্ধা। আর যারা সঠিক মুক্তিযোদ্ধা তারা আজকে অবহেলিত, তারা আজকে কোনো সুযোগ সুবিধা পায় না। আর ওই আমলে যারা রাজাকার ছিল তারা আজকে ভুয়া মুক্তিযোদ্ধা, বুঝছেন না? তারাই মুক্তিযোদ্ধা প্রকৃত, আর যারা ছিল আসল তারা এখন ভুয়া হয়ে গেছে। তো এই ভুয়া মুক্তিযোদ্ধার দেশে আবার মুক্তিযোদ্ধা কোটা কিসের? আমি আমার দেশের বাংলাদেশের সাধারণ ছাত্রদের সাথে আন্দোলনে সংহতি প্রকাশ করতেছি। এবং যদি আমি তো ছাত্র না, আমি একজন বেকার, যদি আমার উচিত এখন সবাইকে আহ্বান করা, সর্বস্তরের মানুষ বাংলাদেশটাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। এখানে কোনো রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে কেউ আইসেন না, সবাই দেশটাকে বাঁচাতে আসেন। এবং কেউ মানে রক্তারক্তি, মারামারি, কাটাকাটি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশটাকে বাঁচাতে হবে। আমি কাকে ক্ষতি করব? উনিও তো কারো মায়ের সন্তান, ঠিক আছে? আর এই দেশটাকে এখনই বাঁচানো না গেলে দেশটা ভাই আরেকজনের দেশ হয়ে যাবে, ঠিক আছে? এই যে আগামী মাসে ট্রেন চলে আসবে, ট্রেন রক্ষা করতে তাদের দেশের প্রশাসন আসবে, তাদেরকে থাকার ব্যবস্থা দিতে হবে, তাদের মনোরঞ্জন করার জন্য আমাদের ঘরের মা বেটিকে সাজিয়ে গুজিয়ে তাদের কাছে পাঠাতে হবে। যদি আজকে আমরা প্রতিবাদ না করি, তো ঘরের বউ, বেটি, মা, বোন সবাইকে সাজিয়ে গুজিয়ে রাখার প্রস্তুতি নিয়ে নেন। আর যদি এটা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই রাজপথে আসতে হবে, ঘরে বসে থেকে আর লাভ নেই, ঠিক আছে? তো ছোটোবেলায় যখন 1995 সাল, তখন আমি ক্লাস 5-এ পড়ি। শনির একরা একটা স্কুলে, একই উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে তখন আমার মনে আছে 95, তখন আমার মনে আছে যে একটা আন্দোলন হইতেছিল, কাগজের দাম বৃদ্ধি পাই সেই জন্য আন্দোলন। তো আমার খুব ইচ্ছা ছিল সেই আন্দোলনে যোগ দিব, কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল, ক্লাস 6-এর পরে 6 থেকে 10 পর্যন্ত যারা, তারাই যেতে পারবে আন্দোলনে। আমি ক্লাস 5-এ পড়তাম, কিন্তু যেতে পারি নাই। তো সবসময় দেশটারে ভালোবাসি, কারণ আজকে দেশটা যদি ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো কীভাবে বলেন? এই দেশের প্রতি আমাদের প্রত্যেকটা জনগণের অনেক দায়বদ্ধতা আছে, ঠিক আছে? সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন, আর চুপ থাকেন না। আর রাসেল ভাইপার, এটা পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, সাপও সৃষ্টি করছে, তো সাপ তো থাকবই। হয়তো বর্ষার পানিতে এখন ভেসে ভেসে আমাদের লোকালয়ে চলে আসছে, এতে ভয় হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধু সচেতন হতে হবে। হ্যাঁ, ও আসতেই পারে ভুলবশত, আমরা কি ভুল করে কোথাও যাই না? পানির স্রোতে চলে যেতে পারে, আসতে পারে, এইটাকে ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর উপরে ভরসা রাখুন, যিনি সাপ তৈরি করছেন, সৃষ্টি করছেন, যিনি আপনাকেও তৈরি করছেন, ঠিক আছে? কারণ আল্লাহই পারে সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে। তাই সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, দেশকে ভালোবাসুন। এখন সময় এসে গেছে এই সাধারণ ছাত্রদের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করে আন্দোলনটাকে আরও বেগবান করার। কারণ ওরা করতেছে ওদের আন্দোলন, আমাদের করা উচিত দেশের আন্দোলন। আজকে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্র ওনাদের আন্ডারে চলে গেছে।
ঠিক আছে, যারা এই দেশটাকে দখল করতে চাচ্ছে তাদের আন্ডারে। আর কেউ একজন আছে যে ক্ষমতার জন্য নিজের দেশটাকেও আরেকজনের কাছে দিয়ে দেওয়া। ছি। তো সবাই ভালো থাকুন, দেশের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। এই দেশটার ভিতরে অনেক মেধা আছে, সেই মেধাগুলোকে কাজে লাগাইতে হবে। আর যারাই এখন এই কোটা বিরোধী আইনটাকে আবার বহাল রাখতে চায় যে কোটা থাকবে, তারা হইতেছে দালাল, যারা নিজের ক্ষমতা বাঁচাইতে নিজের দেশকেও অন্যের কাছে বিক্রি করতে দ্বিধাবোধ করতেছে না। ঠিক আছে, তো আমরা তো ভাই এই দেশের জন্ম, যদি ওনার বাবার দেশ এটা হয়ে থাকে তাহলে আমার বাবার দেশও এটা। ঠিক আছে, ওনার বাবা যুদ্ধ করে নাই, শুধু সংগঠিত করছে। আর আমার বাপদাদারা যুদ্ধ করছে, কারণ কোনো বড় লোক তখন যুদ্ধ করে নাই। এই শ্রমিক, কৃষক, দিনমজুর, তারাই যুদ্ধ করছে, আর তারাই আজকে অবহেলিত। আর ওনারা যারা ছিল তারাই আজকে মুক্তিযোদ্ধা। বুঝছেন? তো এই দেশটা অনেক উন্নত হইতে পারে, শুধু খালি নিয়মটা ঠিক করতে হবে, আইন সবার জন্য সমান করতে হবে। আইনের কোনো বিকল্প নাই। এবং আইনের নামে যারা ফাইন নেয়, মানে ঘুষ নেয়, তাদের শাস্তিটা ডাবল করে দিতে হবে। কারণ আমরা যারা সাধারণ জনগণ একটা অন্যায় করি, আমাদের যে শাস্তি হয়, আর আমাদের অন্যায়টা রোধ করার জন্য তাদেরকে চাকরিতে যোগদান করা হয় সরকারি টাকা দিয়ে, অনেক সুযোগ সুবিধা দিয়ে। তো তারা যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নেয়, তাহলে শাস্তিটা দ্বিগুণ হওয়া উচিত। কারণ উনি তো সাধারণ থেকে অসাধারণ হয়েছে, তাই শাস্তিটা তাকে দ্বিগুণ দেওয়া উচিত। কোনো বদলি না, কোনো বরখাস্ত না, একদম শাস্তি একদম জায়গায়। দেখবেন যে তার যদি আইনের লোকের আইন ভঙ্গ না করে, সাধারণ পাবলিকের ক্ষমতা নেই আইন ভঙ্গ করার। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।